আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি রসায়ন দ্বিতীয় পত্রের লেকচার 14। আমরা লেকচার 13তে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার যদি সাধারণ ধারণাটা আমরা মনে রাখি, সেটা হলো কোনো একটি অণু থেকে এক বা একাধিক গ্রুপ অথবা পরমাণু অপসারিত হয়ে নতুন যে উৎপাদটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। জৈব রসায়নে সেই অপসারণ বিক্রিয়াটা আসলে কীরকম, সংজ্ঞাটি একটু খেয়াল করি। যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুটি পাশাপাশি কার্বনের আলফা এবং বিটা সঙ্গে যুক্ত দুটি পরমাণু বা গ্রুপ বা একটি পরমাণু ও একটি গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের সৃষ্টি হয়, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এখানে আমাদের মনে রাখার মতো বিষয় সেটা হলো যে আমাদেরকে এমন একটি জৈব অণু বেছে নিতে হবে যার মধ্যে আলফা কার্বন এবং বিটা কার্বন দুটির উপস্থিতি থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আলফা এবং বিটা কার্বন কি? আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম আলফা এবং বিটা কার্বনটাকে আমরা কাকে বলবো। আলফা এবং বিটা কার্বনটা হচ্ছে কার্যকরী মূলকের সাথে প্রথম যে কার্বনটা যুক্ত থাকে সেইটাকে বলা হয় আলফা কার্বন, এবং তার ঠিক পাশের কার্বনটাকে বলা হচ্ছে বিটা কার্বন। তবে অপসারণ বিক্রিয়াতে আমরা সেই ধারণাটা না গিয়ে আমরা নাম্বারিংয়ের ক্ষেত্রে, যেমন প্রথম কার্বনকে আমরা নাম্বার দেই 1 নাম্বার, যেখান থেকে আমার শিকলটার পার্শ্ব শিকল যুক্ত অথবা কার্যকরী মূলকটা সবচেয়ে কম নাম্বার পাবে, আমরা সেইভাবে নাম্বার করি 1 2 3 4 5 6। ঠিক এমনিভাবে আমরা আলফা বিটা গামা দিয়েও নাম্বারিং করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম যে কার্বনটা থাকবে সেটাকে আমি ধরে নিব আলফা এবং এর পাশেরটাকে ধরে নেব বিটা, এবং এমনভাবে ধরবো যাতে আমার পার্শ্ব শিকলে যদি কোনো গ্রুপ থাকে সেটা যাতে সবচেয়ে কম নাম্বার পায়। ধরা যেতে পারে যদি পার্শ্ব শিকলে কোনো হ্যালোজেন গ্রুপ থাকে তাহলে আমি সেটাকে আলফা কার্বন ধরবো, আর পরের কার্বনে যদি অন্য কোনো গ্রুপ না থাকে, শুধুমাত্র হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হবে বিটা কার্বন। কারণ আমার পার্শ্ব শিকলে হ্যালোজেন গ্রুপটা রয়েছে, সেটাকে আমার কম নাম্বার দিতে হলে অবশ্যই তাকে 1 নাম্বার দিতে হবে। ঠিক আছে, এবার আমরা একটু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটার সাথে একটু মিলিয়ে আজকে অপসারণ বিক্রিয়ার ক্লাসটা একটু করার চেষ্টা করব। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমাদের আণবিকত্বের উপর ভিত্তি করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো SN1 আর একটি হলো SN2। এখানেও ইলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। যেহেতু আণবিকত্বের উপর ভিত্তি করে E1 এবং E2কে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে E1 নামকরণ করার উদ্দেশ্য হলো যে E1 বিক্রিয়ার যে বিক্রিয়া নির্ণয়কারী ধাপটি আছে সেই ধাপে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এ কারণে এটি হলো E1 বিক্রিয়া। আর অপরদিকে E2 হচ্ছে আণবিকত্ব বিক্রিয়া নির্ণয়কারী যে ধাপটা রয়েছে সেই ধাপে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। আমরা E2টা একটু পরে আলোচনা করছি। E1 নিয়ে আমরা যদি দেখি, E1 এর আণবিকত্ব 1, কারণ এটার বিক্রিয়া নির্ণয়কারী ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এবং বিক্রিয়াটি দেখো 2 ধাপে সম্পন্ন হচ্ছে। আমরা প্রথম ধাপটা যদি খেয়াল করি, এখানে একটা স্ট্রাকচার আঁকা হয়েছে, শুধুমাত্র একটা স্কেলেটন স্ট্রাকচার, যেখানে আশেপাশে কোনো ধরনের গ্রুপ বা কিছু দেয়া হয়নি, XYZ দিয়ে আমরা মার্কিং করে রেখেছি। প্রথম যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন, এর পরবর্তী যে কার্বনটা সেটা হচ্ছে আমাদের বিটা কার্বন। আলফা কার্বনে খেয়াল করো, এখানে একটা লিভিং গ্রুপ আছে Y, এবং বিটা কার্বনে সচরাচর কার্বনের যোজনীগুলো পূরণ করা যেমন হাইড্রোজেন রয়েছে, এই বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করা। সবাই একটু খেয়াল করো, এখানে ধীরগতি লেখা। আমি গত ক্লাসে বলেছিলাম ধীরগতি মানেই হচ্ছে আমাদের ধীরগতির এই কথাটার মানেই হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়া নির্ণয়কারী ধাপ, এবং খেয়াল করতে হবে বিক্রিয়া নির্ণয়কারী ধাপে কি কি বিক্রিয়ক আছে। একটি মাত্র বিক্রিয়ক আছে, একটি মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করেছি, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়া নির্ণয়কারী ধাপটি নির্ভরশীল, তার মানে এটি হলো এক আণবিক বিক্রিয়া। এবার দেখো প্রথম ধাপে কি হচ্ছে। প্রথম ধাপে লিভিং গ্রুপ থেকে আলফা কার্বন থেকে Y গ্রুপটি যেটি চলে যাচ্ছে সেটাকে আমরা লিভিং গ্রুপ বলছি। লিভিং গ্রুপটি যখন চলে যায় তখন এখানে একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, এবং এটা একটা অ্যানায়ন হিসেবে এখান থেকে অপসারিত হয়ে যায়। আমরা একটা উদাহরণ দিই, আমরা যদি দেখি বিউটাইল হ্যালাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড।
টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখো ধীরগতিতে এখানে একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড উদাহরণ হিসেবে দেখো, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডে এখানে আমাদের একটি কার্বন, এখানে পাশে একটি কার্বন, এটা আলফা কার্বন এবং এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এবং এর দুই পাশে আমার দুইটা মিথাইল গ্রুপ রয়েছে। ধীরগতির এই বিক্রিয়াতে শুধুমাত্র এই টারশিয়ারি বিউটাইল হ্যালাইডটাই অংশগ্রহণ করছে। এ কারণে শুধুমাত্র এর ঘনমাত্রার উপরেই সম্পূর্ণ বিক্রিয়ার ঘনমাত্রা নির্ভর করছে। এটি একাণবিক বিক্রিয়া। এবার দেখো এই আলফা কার্বন থেকে ক্লোরাইড পরমাণুটি অপসারিত হয়ে গেছে ক্লোরাইড আয়ন হিসেবে, এবং এখানে একটা কার্বন আয়নের সৃষ্টি হয়েছে এবং তৈরি হয়ে গেছে টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন। আমাদের ছিল টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তৈরি হয়ে গেল টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন। দ্বিতীয় ধাপটা যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় ধাপে কি হচ্ছে, ক্ষারক দ্বারা এই বিক্রিয়াগুলো অবশ্যই ক্ষারক দ্রবণে হতে হবে। ক্ষারক দ্বারা আমার যে আরেকটা কার্বন রয়ে গেল বিটা কার্বন থেকে সাধারণত একটা প্রোটনকে বা হাইড্রোজেন প্লাস প্রোটন বা হাইড্রোজেন প্লাস অপসারিত হয়ে যাবে। এখানে আমার ক্ষারক থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ আসলো এবং সেই হাইড্রোক্সিল গ্রুপটা এই আলফা কার্বনের তো আগে থেকেই ক্যাটায়ন তৈরি হয়ে আছে, বিটা কার্বন থেকে এই হাইড্রোজেনটাকে সে নিয়ে যাবে এবং এই বিক্রিয়াটা খুবই দ্রুত গতিতে হবে। যেহেতু এটা দ্রুত গতিতে হচ্ছে তার মানে এটা বিক্রিয়া নির্ণয়কারী ধাপ নয়। বিক্রিয়া নির্ণয়কারী ধাপ শুধুমাত্র ধীরগতির বিক্রিয়ার জন্য, ধীরগতির যেই ধাপটি হবে সেটি। এখানে যদি একটি হাইড্রোক্সিল গ্রুপ থাকে, সেই হাইড্রোক্সিল গ্রুপটি এই প্রোটনটিকে নিয়ে পানি হিসেবে অপসারিত হয়ে যাবে। আর বাকি এখানে আমাদের কার্বোক্যাটায়ন রয়ে গেল। পরবর্তীতে এই হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এখানে যে বন্ধনটি রয়েছে এই বন্ধনটি এখানে তার ইলেকট্রনটি এই দুই কার্বনের মাঝখানে দিয়ে দেবে, ফলে এখানে একটি দ্বিবন্ধনের তৈরি হবে। এবার উদাহরণটির দিকে খেয়াল করো, আমাদের যে কার্বোক্যাটায়ন টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন সৃষ্টি হয়েছিল সেটি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অতি দ্রুত গতিতে যখন বিক্রিয়া করবে তখন পার্শ্ববর্তী এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে এবং সেই হাইড্রোজেনটা অপসারিত হবে এই হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতির কারণে, এবং হাইড্রোক্সিল গ্রুপ একটি প্রোটনকে নিয়ে পানির অণু হিসেবে এখান থেকে অপসারিত হয়ে যাবে। আর বাকি তাহলে এখানে তখন আমার হয়ে যাবে CH2 আর এখানে আমাদের একটা কার্বোক্যাটায়ন থাকে। তো পরবর্তীতে এখানে যে ইলেকট্রনটা চলে গেল সেই ইলেকট্রনটা এখানে বন্ধন ইলেকট্রন হিসেবে এখানে একটা পাই বন্ধন সৃষ্টি করবে। আমরা যদি লাইনটা আবার দেখি, ক্ষারক দ্বারা বিটা কার্বন থেকে সাধারণত একটি প্রোটন অপসারিত হয়, ফলে আলফা এবং বিটা কার্বনদ্বয়ের মধ্যে একটি পাই বন্ধনের সৃষ্টি হয় এবং এর ফলে আমরা যে নতুন যৌগটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 2-মিথাইল প্রোপিন 1। সবাই খেয়াল করো নামটা, যেহেতু 1 নাম্বার কার্বন 2, 3, আমাকে নাম্বারিংটা এখান থেকেই করতে হবে, কারণ এখান থেকে নাম্বারিং না করলে দ্বিবন্ধনটা এবং পার্শ্বশিকলটা কম নাম্বার পাবে না। তাহলে 1, 2, 3 যদি হয় সেক্ষেত্রে আমাদের 2-মিথাইল প্রোপিন 1। অপসারণ বিক্রিয়ার E1 বিক্রিয়াটা আমরা পড়া হলো। এবার দেখি আমরা E2 বিক্রিয়াতে আসলে কিভাবে সম্পন্ন হয়। E2 বিক্রিয়াতে সাধারণত সম্পন্ন হয় এক ধাপে। বিটা কার্বন পরমাণু থেকে ক্ষারক একটি প্রোটন ছিন্ন করে এবং একই সঙ্গে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপটা অপসারিত হয়, ফলে আলফা এবং বিটা কার্বনদের মধ্যে একটা পাই বন্ধনের সৃষ্টি হয়। অবস্থান্তর অবস্থায় ক্ষারক এবং বিটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে বিটা হাইড্রোজেন পরমাণু এবং বিটা কার্বন পরমাণুর মধ্যে এবং আলফা কার্বন পরমাণু এবং ওয়াই পরমাণু বা গ্রুপের মধ্যে একটা আংশিক বন্ধন বিরাজ করে। এছাড়া কার্বন কার্বন একক বন্ধন কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। যেহেতু বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে বিক্রিয়ক এবং ক্ষারক উভয়ই অংশগ্রহণ করে, এটি E2 বিক্রিয়ার হার, এই কারণে E2 বিক্রিয়ার হার ক্ষারক এবং বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। আমরা E2 বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা একটু পড়ে তোমাদেরকে এখন সামারি হিসেবে যদি আমি বলি, E2 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া অনেকটা একই রকম। যেই ঘটনাটা SN1 বিক্রিয়াতে হয়েছিল এক ধাপে, এখানেও ঠিক একই ধাপে বিক্রিয়াটা হয়েছে।
SN1 বিক্রিয়াতে বা E1 বিক্রিয়াতে যে ঘটনাটি 2 ধাপে সম্পন্ন হয়, এখানে সেই একই ঘটনাটি 1 ধাপে সম্পন্ন হবে। SN1 বিক্রিয়াতে প্রথমে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপটা চলে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো, পরবর্তীতে আমার ক্ষারক অণু থেকে ঋণাত্মক অংশ এসে এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে পরবর্তীতে এখানে দ্বিবন্ধনের সৃষ্টি হয়েছে। আর এখানে E2তে যেটা হবে, E2তে একই সাথে আলফা এবং বিটা কার্বনের লিভিং গ্রুপগুলো চলে যাবে। ক্ষারক পরমাণু থেকে ক্ষারক পরমাণুর উপস্থিতির কারণে বিটা কার্বন থেকে হাইড্রোজেন যেমন চলে যাবে, ঠিক একই সাথে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপও চলে যাবে এবং খুব ধীর গতিতে। ফলে এখানে একটা অবস্থান্ত জটিলের সৃষ্টি হবে, যেখানে লিভিং গ্রুপের অপসারণও দেখা যাবে এবং ক্ষারকের সাথে প্রোটনের যে অপসারণটা হচ্ছে সেটাও এখানে দৃশ্যমান থাকবে। এবং পরবর্তীতে এই বন্ধনগুলো ভেঙে যাওয়ার কারণে কার্বন তার যোজনী ফিল আপ করার জন্য, যেহেতু এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, এখান থেকে অপসারিত হয়েছে, ফলে এখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হবে এবং আমরা একটা অ্যালকিন যৌগ পাবো। উদাহরণ হিসেবে দেখো 2 ব্রোমো প্রোপেন 3 কার্বনের এবং এখানে 2 নম্বর কার্বনের ব্রোমিন রয়েছে। ইথানলের উপস্থিতিতে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণে যদি তাপ দেওয়া হয়, সেক্ষেত্রে যে অপসারণটা হয় এবং এরপরে আমাদের যে অপসারণ বিক্রিয়াটা, সেখানে প্রোপিন তৈরি হচ্ছে, ব্রোমিন চলে যাচ্ছে এবং পার্শ্ববর্তী কার্বন থেকে ব্রোমিন চলে যাওয়া এবং পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোক্সিল আয়ন এসে একটি হাইড্রোজেন পরমাণুকে নিয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হলো এবং পানি তৈরি হলো। পটাশিয়াম ব্রোমাইড কীভাবে তৈরি হলো? যেহেতু আমাদের ক্ষারের একটি ধনাত্মক অংশ রয়ে গেছে আর ব্রোমিন, এই দুটো অংশ মিলে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করলো এবং পানির অণু তৈরি করলো 2 ব্রোমো প্রোপেন এবং এখান থেকে আমরা তৈরি করতে পারলাম প্রোপিন। এবার অপসারণ বিক্রিয়াটাতে আমরা একটু খেয়াল করি এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে। তোমাকে প্রশ্ন করতে পারে যে 2 ব্রোমো প্রোপেন থেকে প্রোপিন তৈরি করে দেখাও। খুব ছোট্ট একটা বিক্রিয়া থাকবে, এই বিক্রিয়াটার ক্রিয়া কৌশল দেখো, অথবা উদ্দীপকে এই বিক্রিয়াটা দিয়ে এই বিক্রিয়াটার ক্রিয়া কৌশলটা জানতে চাওয়া হবে এবং এটি কী ধরনের বিক্রিয়া ছিল, এটা কি এলিমিনেশন বিক্রিয়া না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাতে হবে। তাহলে আমরা SN1 এবং SN2 তারপরে E1 এবং E2 বিক্রিয়াগুলোতে যে উদাহরণগুলো পড়েছি, সেই উদাহরণগুলো থেকে সৃজনশীল প্রশ্ন প্রায়শই আসে। উদাহরণগুলো দেওয়া থাকে, তার ক্রিয়া কৌশলগুলো আমাদের লিখতে হয়। কিন্তু প্রশ্ন কখনো এভাবে আসে না যে ক্রিয়া কৌশলটি একদম মুখস্থ করে আমি লিখতে পারবো, ঠিক এভাবে প্রশ্নটা আসে না। প্রশ্নটা আসে যে আমাদের বিক্রিয়াটা দেওয়া থাকবে এবং বিক্রিয়া থেকে ক্রিয়া কৌশলগুলো লিখতে হবে। এই কারণে আমাদের ক্রিয়া কৌশলগুলো খুব সাবধানে এবং নিখুঁতভাবে ক্রিয়া কৌশলগুলো আয়ত্ত করতে হবে, বারবার লিখে এবং প্র্যাকটিস করে। এবার আসো আমরা একটা ছোট্ট বিক্রিয়া পড়ে নিই আজকে ক্লাসের শেষ পর্যায়ে, সমানুকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা আগেও পড়েছো। যে বিক্রিয়ায় একই অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা মূলকের অভিবাসন ঘটে এবং ফলে অণুটা পুনর্বিন্যস্ত হয়, অর্থাৎ নতুন কোনো অণুর সৃষ্টি হবে না, যে অণুটা ছিল সেই অণুটাই আবার নতুনভাবে তৈরি হবে, বা শুধুমাত্র অণুর যে গাঠনিক পুনর্বিন্যাস আগে ছিল, এখন গাঠনিক পুনর্বিন্যাসটা সম্পূর্ণ নতুন হবে এবং দেখে মনে হবে যে নতুন একটা অণুর সৃষ্টি হয়েছে। কিন্তু যদি আমি সংখ্যা কাউন্ট করি তাহলে দেখা যাবে সব ঠিকই আছে। যেমন এখানে নাইট্রোজেন একটি, NH4CnO, এখানে নাইট্রোজেন অণু রয়েছে 2টি, এখানেও নাইট্রোজেন অণু 2টি, কার্বন একটি, এখানেও কার্বন একটি, অক্সিজেন এখানে একটি, এখানেও অক্সিজেন একটি, হাইড্রোজেন 4টি, H2 এখানেও 4টি। এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এবং এখান থেকে তৈরি হয়েছে আমাদের ইউরিয়া এবং এটিকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় একই অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা মূলকের অভিবাসন ঘটে এবং ফলে অণুটি পুনর্বিন্যস্ত হয়ে নতুন অণুতে পরিণত হয়, তাকে পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। ধন্যবাদ সবাইকে। আশা করব সবাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়াটি বাসায় বইয়ের সাথে মিলিয়ে ভিডিওটি পাশে রেখে দেখে ভালোভাবে পড়বে এবং ক্রিয়া কৌশলগুলো নিজেরা চিত্র এঁকে বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তোমাদের কাছে জিনিসটা অনেক বেশি কঠিন মনে হবে। প্রথমে দেখে দেখে চিত্রগুলো আঁকবে, পরবর্তীতে চেষ্টা করবে যে তুমি নিজে বুঝেছো কিনা, জিনিসটা নিজেকে বুঝাতে পারছো কিনা, সেটা একটু প্র্যাকটিস করবে। এরপরে তুমি আবার না দেখে
চিত্রগুলো আঁকার, বিক্রিয়ার ধাপগুলো দেখার চেষ্টা করবে। এবং যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোতে তুমি কার্বন সংখ্যা বাড়িয়ে তোমার মতো করে তুমি নতুন একটা বিক্রিয়া তৈরি করতে পারো। যেমন ধরো এখানে 2-ব্রোমো-প্রোপেন দিয়ে বিক্রিয়াতে দেওয়া হয়েছে, তুমি 2-ব্রোমো-বিউটেন দিয়েও বিক্রিয়াটা দেখাতে পারো। তখন এখানে বিউটিন তৈরি হবে। কার্বন সংখ্যা যদি আমি এখান দিয়ে বাড়াই তাহলে এখানেও আমার কার্বন সংখ্যা বেড়ে যাবে, তবে এখানে তৈরি হবে আমাদের অ্যালকিন। এরকম ছোট ছোট ট্রিক্স খাটিয়ে যদি আমরা বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করি তাহলে হয়তো জৈব রসায়ন চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না এবং বিক্রিয়াগুলো তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে এবং করতে ইচ্ছা করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।